আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিস্টেমটা। আসলে আমরা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা কীভাবে অ্যানালাইসিস করব, কোন পদ্ধতিতে অ্যানালাইসিস করব। দেখো, আমরা সকলেই আসলে বুঝে ফেলি যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে অনেকেই, ম্যাক্সিমামই, সকলেই না আসলে ম্যাক্সিমামই যে বুঝে ফেলি যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলতে এটা বোঝাচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংকটা যা সলভ করা, কিন্তু কোয়েশ্চেন ব্যাংকটা যে আসলে কত গভীরভাবে সলভ করা যায় আর ওইটা থেকে যে আসলে কতটুকু বেনিফিটেড হওয়া যায় অ্যাডমিশন পরীক্ষায়, আজকে কিন্তু এইটা ধারণাটা তোমরা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা আজকে এই ধারণাটা পাই যাবো। দেখো, এখানে শুধু আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিস্টেম। আসলে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিস্টেমটা যদি তোমরা জানো, সবগুলোই আসলে করতে পারবে। সব ভার্সিটির পরীক্ষার আগে উচিত অ্যাটলিস্ট আগে তো ভার্সিটির প্রিপারেশন তো নিতেই হবে। আগে ভার্সিটির প্রিপারেশন আলাদা করে সকল ভার্সিটি একসঙ্গে মিলিয়ে নিতে হবে, এবং যেই ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে যাবা এর আগে উচিত অন্তত ওই ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে বিগত 15 থেকে 20 বছর অথবা 15 বছর ঠিক আছে 20 বছর হলে ভালো, 15 বছর হলেও চলে। ঠিক আছে, 15 বছরের কোয়েশ্চেনগুলো আসলে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে যাও। এখন এইটা আসলে আমরা কিভাবে করব, সে তার জন্যই আসলে আজকে ভিডিওটা করছি। এটা দেখো, আসলে অনেকেই বোঝে না কোয়েশ্চেন ব্যাংকটা আসলে কীভাবে অ্যানালাইসিস করা যায়। আমি নিজে ভার্সিটির অ্যাডমিশন যখন দিয়েছি তখন ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা যেভাবে অ্যানালাইসিস করেছিলাম বা অন্যগুলো যেভাবে অ্যানালাইসিস করেছিলাম ঠিক সেইভাবেই এখন তোমাদের দেখাবো। একটু দেখো, হয়তো বা তোমরা বেনিফিটেড হতেও পারো। ঠিক আছে, একটু দেখো আমার সঙ্গে, দেখো কীভাবে। দেখো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, তাহলে প্রথমে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নিতে হবে। দেখ, কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কোন অধ্যায় থেকে কোন কোয়েশ্চেনটা এসেছে। এখন তুমি এই মুহূর্তে এসে তুমি এটা অবশ্যই জানো যে কোন কোয়েশ্চেনটা কোন অধ্যায়ের। এটা তুমি দেখলেই বুঝতে পারবে যে আসলে কোন অধ্যায় কোন কোয়েশ্চেনটা। ঠিক আছে, সাপোজ এখন আমরা তোমাকে বোঝানোর জন্য ধরো ফিজিক্স আমরা বেছে নিলাম। ঠিক আছে, ফিজিক্স সাবজেক্টটা বেছে নিলাম তোমাদের এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা বোঝানোর জন্য। সাপোজ ধরো ফিজিক্স আমরা এখন অ্যানালাইসিস করবো, ফিজিক্সের কোয়েশ্চেন সমূহ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করবো, ফিজিক্সের কোয়েশ্চেন সমূহ অ্যানালাইসিস করবো ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে। তাহলে আমাদের শুধু ফিজিক্সের প্রশ্নগুলো দেখবো। ঠিক আছে, ফিজিক্সের প্রশ্নগুলো দেখবো। দেখার আগে আমরা কি করবো, একটা খাতা নিব। একটা খাতা নিয়ে কি করব, খাতা তোমার মনে করো একটা পেজ, দুইটা পেজ ছিঁড়ে ফেলবো, দরকার পড়লে যে মাঝখান থেকে দুইটা পেজ ছিঁড়ে ফেলবো, এপিটপির যেন থাকে। ঠিক আছে, এপিটপির থাকে এরকম দুইটা পেজ ছিঁড়ে ফেলবো। তো ফিজিক্স তুমি ওই পেজটা ছিঁড়ে অথবা তোমার খাতার মধ্যেই রাখলা। ঠিক আছে, যেভাবে হোক ছিঁড়ে ফেলো, তুমি যেভাবে সংরক্ষণ করো। হ্যাঁ, ছিঁড়ে ফেলে তুমি কি করলা, ওই পেজটার উপরে লেখলা ফিজিক্স ফার্স্ট পেপার। ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পেপার লেখলা। তারপর কি করবা, তারপর ওই পেজটার মধ্যে তুমি প্রথম অধ্যায় দিবা এইভাবে এক, আমি যেভাবে দিছি প্রথম, এইখানে এক আমি লিখে ফেলছি, আসলে তোমরা এইভাবে প্রথম অধ্যায় লিখবা। তারপর কিছুটা গ্যাপ দিয়ে, তোমার অনেকটা গ্যাপ দিয়ে, মনে করো এইখানে প্রথম অধ্যায় লিখলে এই পর্যন্ত গ্যাপ দিয়ে তোমরা দ্বিতীয় অধ্যায় লিখবা। ঠিক আছে, তারপর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এইভাবে তোমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের 10টা অধ্যায় লিখবা। ঠিক আছে, গেল প্রথম কাগজটা। তারপর তোমরা কি করবা, আরেকটা এইরকম পেজ ছিঁড়ে নিবে খাতা থেকে। ছিঁড়ে নিয়ে কি করবা, ফিজিক্স সেকেন্ড পেপার উপরে লিখবা, ফিজিক্স সেকেন্ড পেপার। ঠিক আছে, শুধু ফিজিক্স একটা বলছি আর কি, ফিজিক্স সেকেন্ড পেপার। তারপর ওইগুলো ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে এভাবে আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে কি করবা, তোমরা লিখবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। অবশ্যই হ্যাঁ, অধ্যায়গুলোর একটু ফাঁক দিয়ে তোমরা কি করবা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় লিখবে। এখন কি করবা, কোয়েশ্চেন ব্যাংকটা নিবা। কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে কি করবা, কোয়েশ্চেন ব্যাংকগুলোর থেকে ফিজিক্স প্রশ্নগুলো দেখবা। ফিজিক্স প্রশ্নগুলো অবশ্যই আলাদা করা আছে। মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংকের মতো এরকম মেডিকেলে যেরকম একসাথে কোয়েশ্চেন আসে এরকম কোয়েশ্চেন না। ফিজিক্স আলাদা আসে, কেমিস্ট্রি আলাদা আসে, ম্যাথ আলাদা আসে, বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলো আলাদা আসে ঢাকা ইউনিভার্সিটিতে। ইভেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আলাদা আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আলাদা আসে, আবার অনেক জায়গাও দেখা যায় একসঙ্গে আসে। ঠিক আছে, তো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট আলাদা আসে। ঠিক আছে, তো আলাদা আসলে শুধু ফিজিক্সগুলো আমরা দেখবো, যেহেতু আমরা ফিজিক্স অ্যানালাইসিস করছি এবং ফিজিক্সগুলো দেখবো। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবো। আবার বলছি, বিগত 15 বছর ধরে আমরা করব। ঠিক আছে, বিগত 15 বছরের কোয়েশ্চেন সলভ করবো। প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখবো যে আসলে এটা কোন টপিকের উপর আসছে, কোন অধ্যায়ের উপর। তাহলে তুমি প্রশ্নটা দেখলা, ধরো 2 নম্বর প্রশ্নটা দেখলা, এটা 2 নম্বর প্রশ্নটা ধরো 1 নম্বর অধ্যায় থেকে এসেছে, ধরো 1 নম্বর অধ্যায় থেকে এসেছে, ধরো ত্রুটি নির্ণয় থেকে এসেছে। ঠিক আছে, ত্রুটি নির্ণয় থেকে এসেছে, তাহলে ত্রুটি নির্ণয় লেখাটা তুমি প্রথম অধ্যায়ের উপর লিখে ফেললা।
ঠিক আছে? ত্রুটি নির্ণয়টা তুমি প্রথম অধ্যায়ের মধ্যে লিখে ফেললো, এই যে প্রথম অধ্যায়ে যে তুমি খালি জায়গাটা নিয়েছিলে ওইখানে উপরের দিকে ত্রুটি নির্ণয় লিখে ফেললাম। তারপর আবার মনে করো দ্বিতীয় একটা প্রশ্ন আসছে বা মাঝখানে আরেকটা প্রশ্ন আসছে ধরো লব্ধি নির্ণয় থেকে, তাহলে আমরা জানি লব্ধি নির্ণয় হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের টপিক। তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টার মানে হচ্ছে ভেক্টর যে চ্যাপ্টারটা আছে ভেক্টর চ্যাপ্টারটার মধ্যে আমরা লব্ধি নির্ণয় টপিকটা লিখে ফেললাম, লব্ধি নির্ণয় টপিকটা লিখে ফেললাম। আবার মনে করো আরেকটা কোয়েশ্চেন আসছে তৃতীয় অধ্যায়ের প্রাস থেকে, ঠিক আছে? প্রাস, তাহলে প্রাসও আমরা জানি তৃতীয় অধ্যায়ের কোয়েশ্চেন, আমরা তৃতীয় অধ্যায়ে তোমার প্রাসটা লিখে ফেললাম তৃতীয় অধ্যায়ের উপরের দিকে, ঠিক আছে? এরকম আবার কোয়েশ্চেন আসলো ধরো চতুর্থ অধ্যায়ে তোমাদের F = tan এই সূত্র দিয়ে, এই সূত্রটা তোমরা কালেক্ট করে নিতে পারো। এখান থেকে আসলে অনেক কোয়েশ্চেন আসে, দেখবে এটা সহজ মনে হলো, তোমরা দেখবে অনেক কোয়েশ্চেন আসলে এই সূত্র থেকেই আসে, ঠিক আছে? একটু ঘুরিয়ে হলেও এই সূত্র থেকে আসে, সহজ হলেও আসে, খুব কঠিন কিছু ভার্সিটিতে আসে না, ঠিক আছে? সহজগুলাই আসে, তোমরা জাস্ট একটু কনফিডেন্স থাকবা, কনফিডেন্স করে আনসার করলে হয়ে যায়। আচ্ছা দেখো, আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছিলাম যে চতুর্থ অধ্যায়ের কি F = m ধরো তোমরা পাইলা, ঠিক আছে? এটা তোমরা করে নিলা, মার্ক করে নিলা। তো 1 বছরের কোয়েশ্চেন গেল, পরে আবার ধরো তোমরা এইভাবে তো 15 বছর, বিগত 15 বছরের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবে। তাহলে বিগত 15 বছর, প্রথম ধরো 2019-20 গেল, ঠিক আছে? এখন তো 18-19 আসবে, আবার 18-19-এর কোয়েশ্চেন সলভ করবা। তো 18-19-এর কোয়েশ্চেন সলভ করলে কি করতে হবে? আবার আমাদের এইভাবে দেখতে হবে, আবার এইভাবে দেখতে হবে যে কোন কোন টপিকগুলো আছে। কোয়েশ্চেনগুলো তো সলভ করবোই, অবশ্যই টপিকগুলো তোমার নির্দিষ্ট করে রাখবে। ধরো আবার একটা নতুন টপিক আসলো, তাহলে তুমি ধরো এই প্রথম অধ্যায় থেকে তুমি একটা নতুন টপিক পেলা, ঠিক আছে? নতুন টপিক পেলা যে যান্ত্রিক ত্রুটির উপর, ঠিক আছে? যান্ত্রিক ত্রুটির উপর, যে যান্ত্রিক ত্রুটির উপর, তখন এটা আবার নতুন করে লিখে নিলা তুমি যান্ত্রিক ত্রুটি, আবার সাইডে এই যান্ত্রিক ত্রুটি টপিকটা নতুন করে লিখে নিলা, ঠিক আছে? আবার মনে করো দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা তুমি নতুন টপিক পেলা যে তুমি কোণ নির্ণয়, তখন এই যেভাবে কমা দিয়ে কোণ নির্ণয় এখানে সাইডে তুমি লিখে নিলা, ঠিক আছে? সাইডে লিখে নিলা। তারপর মনে করো আবার তৃতীয় অধ্যায় থেকে আরেকটা নতুন টপিক পেলা, তৃতীয় অধ্যায় থেকে আরেকটা নতুন টপিক, তুমি হয়তো বা একটা সূত্র পেতে পারো যে এই সূত্র থেকে কোয়েশ্চেন আসছে, ওই সূত্রটা তুমি ভালো করে লিখে নিলা। অথবা গ্রাফ থেকে কোয়েশ্চেন আসছে, গ্রাফ তুমি লিখলে যে এই গ্রাফ এত বনাম এত গ্রাফ, বা সময় বনাম ব্যাগের গ্রাফ, ঠিক আছে? ব্যাগ বনাম সময়ের গ্রাফ, ত্বরণ বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে? এরকম তুমি টপিকটা সিলেক্ট করে নিলা, লিখে নিলা। এখন এইভাবে তুমি টপিকগুলো সিলেক্ট করে নিবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি ভাইয়া একাধিক টপিক থেকেই তো দেখা যায় বেশি কোয়েশ্চেন আসে, আমরা যদি তাহলে কি করবা, একাধিক টপিক থেকে ধরো আবার তোমার অন্য বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে যে তুমি 19-20-এ তুমি এই ত্রুটি নির্ণয় পেয়েছো, তাহলে 18-19-এও গিয়ে আবার ত্রুটি নির্ণয় পাইলা, তাহলে কি করবা, এই ত্রুটি নির্ণয়ের উপরে একটা স্টার মার্ক দিবা। পরে ধরো আবার ত্রুটি নির্ণয় পাইলা, তাহলে আরেকটা স্টার মার্ক দিবে এখানে, ঠিক আছে? এইভাবে আবার লব্ধি নির্ণয়টা যদি একাধিকবার পাও তাহলে স্টার মার্ক দিবা আবার, ঠিক আছে? যতবার পাবা ততবার স্টার মার্ক দিবা, ঠিক আছে? যতবার পাবা ততবার স্টার মার্ক দিবা। স্টার মার্ক দিয়েই তুমি আসলে বুঝতে পারবা যে কোন টপিকটা থেকে বেশি কোয়েশ্চেন এসেছে, কোন টপিকটা থেকে বেশি কোয়েশ্চেন এসেছে। সেম হিয়ার, তুমি ফিজিক্স সেকেন্ড পেপার, ধরো ফিজিক্স সেকেন্ড পেপারে, তারপর গেলা ফিজিক্স সেকেন্ড পেপারের, তো তোমার একটা ইয়ারের কোয়েশ্চেন ব্যাংকে তো তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স কোয়েশ্চেন ব্যাংকটাতে তো তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলিয়েই থাকবে, দুইটা মিলিয়ে কোয়েশ্চেন থাকবে। তাহলে তুমি ফিজিক্স সেকেন্ড পেপার থেকেও ধরো 1 নম্বর অধ্যায় মানে তাপগতিবিদ্যা থেকে তুমি W = ms∆θ এই সূত্রের উপর ম্যাথ পাইলা, ঠিক আছে? এই সূত্রটা তুমি টুকে রাখলা। তারপর হচ্ছে ধারক, দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ থেকে ধারকের উপর তুমি কিছু পাইলা, তাহলে ধারক টপিকটাও তুমি কি লিখে রাখলা, ওইভাবে লিখে রাখলা। তৃতীয় অধ্যায় সার্কিট সলভের উপর থেকে, যেটা অনেক বেশি আসে, ঠিক আছে? সার্কিট সলভ আসবেই, সার্কিট সলভ আসে, ঠিক আছে? সার্কিট সলভের উপর পাইলা, ওইটাও তুমি লিখে রাখলা। লিখে রেখে এইগুলো যতবার আসে ততবার, ধরো সার্কিট সলভ 3বার আসছে, 3টা আরও স্টার মার্ক দিয়ে দিলা, ঠিক আছে? 3টা আরও স্টার মার্ক দিয়ে দিলা। এইভাবে ধারক থেকে আরও 2বার আসছে, ধারক 2বার স্টার মার্ক দিয়ে রাখলা, ঠিক আছে? W = ms∆θ থেকে আবার তোমার 2বার আসছে, 2টা স্টার মার্ক দিয়ে রাখলা। F = q/v sin θ, ঠিক আছে? এদিক থেকেও মনে করো তোমার চতুর্থ অধ্যায়ের এই সূত্র থেকে তোমার 2বার আসছে, 2টা স্টার মার্ক দিয়ে রাখলা। এইভাবে কালেক্ট করবা, এইভাবে টপিকগুলো কালেক্ট করবা। কালেক্ট করে কি করবা, প্রথম 2 দিন বা 3 দিন এরকমভাবে তোমরা একটু পরিশ্রম বেশি করেই করতে হবে। প্রথম 2 দিন বা 3 দিন কী করবে, এবার শুধু টপিকগুলো কালেক্ট করবা, তারপর এগুলোর উপর পড়াশোনা শুরু করে দিবা, যেন কোনো কিছু বাদ না থাকে। ধরো লব্ধি থেকে আমরা তোমার টপিকটা কালেক্ট করলাম, লব্ধি, ঠিক আছে? লব্ধি একটা ইম্পর্টেন্ট টপিক কালেক্ট করলাম আমরা, এইভাবে ইম্পর্টেন্ট টপিক কালেক্ট করা শেষ। এখন এটার পড়াশোনা করতে হবে যে লব্ধিটা এমনভাবে
করতে হবে, পড়াশোনাটা করতে হবে যেন তোমার সমান্তরাল সূত্র থেকে আসুক, ত্রিভুজ সূত্র থেকে আসুক, যেভাবেই আসুক তোমার যেন লব্ধি পারা হয়। ঠিক আছে, লব্ধি সব বেসিক নিয়ে আসতে হবে মাথার মধ্যে। ঠিক আছে, কারণ তুমি এখন টপিক আলাদা করে ফেলেছো, তোমার তো এখন সব পড়তে হবে না, তুমি টপিকগুলো আলাদা করে ফেলেছো। এখন তো তোমার শুধু ওই টপিকের উপর বেশি জোর দিতে হবে। সময় আছে, দেখো ভাইয়া সময় আছে, যদি চেষ্টা করি 2 মাসে অবশ্যই সম্ভব। ঠিক আছে, 2 মাসে তুমি পারবা এবং পারবাই যদি তুমি এইভাবে কাজ করো। এখন কথা হচ্ছে, অনেকেই বলবে যে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক শুধু অ্যানালাইসিস করলেই হয়ে যাবে ঢাকা ভার্সিটির জন্য। হ্যাঁ, ঢাকা ভার্সিটির জন্য কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে প্রায় তুমি যদি পড়তে পারো এইভাবে, ঠিক আছে, প্রায় 70 থেকে 75% তুমি কাভার করতে পারবা ঢাকা ভার্সিটির জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন তো আর সব ভার্সিটিতে আসবে না। বাই এনি চান্স যদি আমার মতো ভুলে ঢাকা ইউনিভার্সিটি না হয়, ঠিক আছে, তখন তুমি কি করবা? তখন তো অন্য জায়গায় যায় ধরা এমন ধরা খাইলাম আর ছুটলাম না। ঠিক আছে, এরকমটা যেন না হয়, তাই আমি আগেও বলেছিলাম যে তোমাদের অ্যাডমিশন গাইডগুলো ফলো করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য। আর বায়োলজির জন্য অবশ্যই তুমি মেইন বই থেকে ভালো করে একটু পড়ে নিবা। এইভাবে টপিকগুলো বায়োলজির জন্য এইভাবে টপিকগুলো তোমরা কালেক্ট করে বই থেকে পড়ে নিবা। ঠিক আছে, বই থেকে এইভাবে টপিকটার উপরে পড়াশোনা করে নিবা। যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তারা তো বায়োলজি পাবে, চাইলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিয়েছো তারা এইভাবে বায়োলজিটা পড়ে নিতে পারো। তাতে কিন্তু তোমাদের আসলে খুব কষ্ট হবে না, খুব বেশি সমস্যা হবে না, একটু সময় দিলেই তোমরা কভার করতে পারবা, আশা করা যায়। ঠিক আছে, আশা করা যায়। ভার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছ তারাও আসলে কোয়েশ্চেন ব্যাংকটা এইভাবেই সলভ করো, আসলে খুবই উপকার হবে যদি এইভাবে সলভ করো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে না ভাইয়া শুধু ঢাকা ভার্সিটিতে আমি পরীক্ষা দিব না, আমি যেহেতু ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি আমি তো সব ভার্সিটিতে পরীক্ষা দিব। ঢাকা ইউনিভার্সিটি না হলে তো পরে ভাই ধরা। আগে মেডিকেলে যে ভুল করে আসছি, শুধু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি ধ্যান জ্ঞান ছাড়া, এখন এই ঢাকা ভার্সিটিতে এসে তো এখন এই ভুল করা যাবে না। ঠিক আছে, যে ঢাকা ভার্সিটিতে এসে এখন এই ভুল করা যাবে না যে শুধু ঢাকা ভার্সিটির জন্য পড়বো, তাহলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে শুধু ওই টপিকগুলাই পড়বো না, এটা করা যাবেই না। তোমরা কি করবা, অ্যাডমিশন গাইডটা তো ফলো করবাই, এবার ঢাকা ইউনিভার্সিটি পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকের জন্য প্রতিদিন একটু করে সময় রাখলা। ঠিক আছে, বা তাড়াতাড়ি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের টপিকগুলো কালেক্ট করে ওইগুলোর উপরও জোর দিলা, পাশাপাশি যেই টপিক থেকে তোমার অন্য ভার্সিটিতেও কোয়েশ্চেন আসে ওই টপিকগুলো পড়ে নিলা। খুব বেশি টপিক হবে না, ঠিক আছে, খুব বেশি টপিক হবে না। আর ঢাকা ইউনিভার্সিটিতে এই টপিকগুলো কালেক্ট করে যদি পড়াশোনা করতে পারো 70-75% কোয়েশ্চেন তোমরা এই টপিকের উপরেই পেয়ে যাবা। হুবহু তো পাবাই, পাবা। আমাদের বছর অনেক হুবহু কোয়েশ্চেন রিপিট হয়েছে, ভাগ্যের ফেরে আসলে সব পারিনি আর কি। ঠিক আছে, সব আনসার করে দিয়ে আসতে পারিনি 10 মিনিট নষ্ট হওয়ার কারণে, কিন্তু কোয়েশ্চেন আসলে রিপিট হয়েছে। তোমাদের ক্ষেত্রেও কোয়েশ্চেন রিপিট হবে। কোয়েশ্চেন তো কিছু রিপিট হবেই, আবার টাইপও রিপিট হবে। খুব কম কোয়েশ্চেন থাকবে, যে তোরা মনে করো বড় জোর 20% বা 15%ও হইতে পারে, আরও কমও হতে পারে 10%, যে তোমার একদম নতুন কোয়েশ্চেন আসছে 10% এরকম হতে পারে। কিন্তু 90% থেকে 85% তোমার টাইপ ওয়াইজ তোমার আসবেই, ঠিক আছে, প্রায় 85% তোমার টাইপ থেকে আসবেই। তোমার তাইলে প্রশ্ন ব্যাংকটা তোমরা এইভাবে সলভ করো, সাথে অ্যাডমিশন গাইডগুলো পড়ো, বায়োলজি প্রিপারেশনটা বই থেকে নাও, তাহলেই হবে। আর আমি ইংলিশ বাংলা নিয়ে কোনো কথা বলি না, আসলে ইংলিশ বাংলা সম্পর্কে আমি কখনো প্রিপারেশন নিইনি, সেই সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণাও নাই। ঠিক আছে, শুধু কৃষিগুচ্ছের পরীক্ষা দিতে যে ইংলিশ দাগিয়েছিলাম, ঠিক আছে, ওখানে ওই মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম তখন কিছু বেসিক ছিল, ওই বেসিক থেকে দাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, আল্লাহর রহমতে বলা যায় তুমি কনফিডেন্স হবাই। ঠিক আছে, তুমি একবার শুরু করে দেখো না যে কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস, যে দেখো একবার শুরু করে যে কতগুলো টপিক তোমার রিপিট হয়। এইভাবে যখন বেশি স্টারওয়ালা টপিকগুলো পাবা, তারপর তুমি এইগুলাকে কী করো, বক্স করে বা সার্কেল দিয়ে আলাদা করে রাখো, রেড মার্ক করে রাখো। ঠিক আছে, বেশিগুলো যেগুলো পারবা এইগুলোর উপর বেশি জোর দিবা, আর যেগুলো কম পাইছো ওইগুলোর উপরও পড়বা, যেগুলো বেশি পাইছো ওইগুলো বেশি জোর দিবা। ঠিক আছে, তাহলে এইভাবে প্রিপারেশনটা নিলে অবশ্যই তুমি ঢাকা ভার্সিটিতে ভালো করতে পারবা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকো, আল্লাহ হাফিজ।